আসসালামু আলাইকুম। রিয়েলমি বাংলাদেশ কিছুদিন আগে লঞ্চ করলো তাদের সর্বশেষ স্মার্টফোন রিয়েলমি C15। রিয়েলমি C1, C2, C3 পর তারা সরাসরি C11 লঞ্চ করে এবং C11 পর C17, C12 এবং সর্বশেষ C15 লঞ্চ করে। তাদের এই নাম্বারে খেলার কী কারণ বলতে পারি না, তবে তাদের এই নাম্বারে খেলার কারণে অনেক ধরনের সমালোচনার শিকার হয় তারা এবং লাস্টে তারা রিয়েলমি C15 লঞ্চ করে। রিয়েলমি C15, রিয়েলমি C12 ও রিয়েলমি C17 এর ভিতরে আহামরি কোনো পার্থক্য নেই, জাস্ট দুই একটা অপশন বাড়িয়ে কমিয়ে দিয়েই নামকরণ করা হয়। তো যাই হোক, আজকে আমরা রিয়েলমি C15 আনবক্সিং ও ফার্স্ট ইমপ্রেশন নিয়ে হাজির হয়েছি। আমি জাহিদ হাসান, আপনারা দেখছেন বি টেকনিক্যাল থেরাপি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এ হচ্ছে রিয়েলমি C15 এর বক্স। এক নজরে বক্সের চারদিক দেখে ফেলি। বক্সের উপরেই C15 লেখা, নিচে Qualcomm Snapdragon উল্লেখ মেনশন করা আছে, তার নিচে রিয়েলমি লেখা, উপরে কোনাতে 6000 mAh এর ব্যাটারি উল্লেখ করা আছে। এর পিছনে কিছু জিনিস হাইলাইটস করা আছে। এর ডান দিকে ও বাম দিকে রিয়েলমি C15 লেখা, উপরে রিয়েলমির লোগো, নিচে কিউআর কোড। তো দেখা যাক বক্সে কি কি প্রোভাইড করেছে। বক্সটি খুবই ভারী ও মোটা সোটা বক্স। বক্সের ভিতরে আরেকটি বক্স এবং এর ভিতরে কিছু ডকুমেন্টেশন, কুইক গাইডস এবং একটি সিলিকনের কেস দেওয়া আছে। থ্যাঙ্কস রিয়েলমিকে কেসটি প্রোভাইড করার জন্য। আমি যতটুকু জানি ইন্ডিয়ান ভেরিয়েন্টে কোনো কেস প্রোভাইড করা হয়নি। তো যাই হোক, দেন বক্সে তারপরেই আছে আমাদের স্মার্টফোনটি রাখা, হালকা ম্যাট ফিনিশের সিলভার কালারের স্মার্টফোন, ব্যাক কালারটি সিলভার কালারের। তো যাই হোক, এটি সাইডে রেখে দেখা যাক বক্সে আর কি কি রয়েছে। বক্সে একটি 18 ওয়াটের অ্যাডাপ্টার প্রোভাইড করা হয়েছে। চার্জিংয়ের জন্য ইউএসবি টু মাইক্রো ইউএসবি ডাটা কেবল দেওয়া রয়েছে। স্মার্টফোনে মাইক্রো ইউএসবি চার্জিংয়ের জন্য একটু হতাশ হলাম, যেখানে 1000 টাকার নিচের TWS-ও টাইপ সি পোর্ট প্রোভাইড করে, সেখানে রিয়েলমি মাইক্রো ইউএসবি প্রোভাইড করেছে 13-14 হাজার টাকা দামের ডিভাইসের সাথে। তো যাই হোক, এই সব কিছু সাইডে রেখে আমাদের ডিভাইসে আসা যাক। হ্যাঁ, আরেকটি জিনিস ভুলে গেছিলাম, এই ছোট বক্সে একটি সিম ইনজেকশন পিনও দেওয়া রয়েছে। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের ফোনটির পিছনে হালকা ম্যাট শেড দেওয়া রয়েছে এবং কি 3 ধরনের টেক্সচার ব্যবহার করা হয়েছে। উপরেরটা একদম সিলভার, নিচেরটা হালকা একটু গাঢ় সিলভার, তার নিচেরটা ফুললি গাঢ় সিলভার। সো 3 টেক্সচারের মিশ্রণে কভার করা হয়েছে। অন হ্যান্ড ফিল্ড খুবই ভারী একটি ফোন। ভারী হওয়ার মেন কারণ হচ্ছে এর ব্যাটারি। এতে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো চলুন বন্ধুরা একটু মেপে দেখি এর ওয়েট কত। আমার যেটুকু ধারণা এর ওয়েট প্রায় 210 গ্রামের কাছাকাছি হবে। এর ওয়েট 211 গ্রাম। খুবই ভারী একটি ফোন। আর মোটা হওয়ার কারণ হচ্ছে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে, যেখানে সব ফোনে 4000, 4500 বা সর্বোচ্চ 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করে, সেখানে এখানে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে। এর থিকনেস হচ্ছে 9.8 mm, যেখানে ওপ্পো, ভিভো তারা 4.7 mm এর মোবাইল নিয়ে আসতেছে, সেখানে রিয়েলমি ওপ্পোর সাবব্র্যান্ড হয়েও 9.8 mm, প্রায় 10 mm এর কাছাকাছি এর থিকনেস। এর পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি বলি, এর পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া রয়েছে, কোয়াড ক্যামেরা সেটআপ, তার নিচে এলইডি ফ্ল্যাশ দেওয়া রয়েছে। এর ডান দিকে পাওয়ার বাটন, তার উপরে ভলিউম রকার। এর বাম দিকে সিম ট্রে। সিম ট্রেটি যদি খুলে দেখি, এতে 2টি সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। তার মানে এতে মাইক্রো এসডি কার্ডের জন্য ডেডিকেটেড স্লট দেওয়া রয়েছে। এর উপরে কোনো কিছুই নেই এবং এর নিচে 3.5 mm অডিও হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট চার্জিংয়ের জন্য এবং একটি বটম ফায়ারিং স্পিকার দেওয়া রয়েছে। আর এর সামনে মিনি ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো চলুন মোবাইলটি অন করি। মোবাইলটি অন হতে হতে একটি কুইক রিমাইন্ডার দিয়ে দিই, কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পেয়ে যান। আর মোবাইলটি অন হতে হতে কেসটি লাগিয়ে দেখি কেমন দেখায়। সম্পূর্ণ ট্রান্সপারেন্ট কেস হওয়ার কারণে এর পিছনের
কালার টেক্সচার স্পষ্টই বোঝা যায়, স্পষ্টই দেখা যায়, খুবই সুন্দর লাগে। আর অবশ্যই আপনাদেরকে বলবো এর ব্যাক কভার অবশ্যই ইউজ করবেন, কারণ এটি প্লাস্টিক ফোন। এর ডিসপ্লে নিয়ে যদি বলি, সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD ডিসপ্লের প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। এর ব্রাইটনেস নিয়ে যদি বলি, এতে 480 নিট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, সো যার কারণে ইনডোরে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় না, অ্যাকুরেট ক্লিয়ার ও যথেষ্ট পরিমাণ আলো পাওয়া যায়। কিন্তু ডে লাইটে ব্যবহার করতে একটু প্রবলেম ফেস করতে হয়, যখন নাকি সূর্যের আলো সরাসরি মোবাইলের উপরে পড়ে তখন ব্যবহার করতে একটু প্রবলেম ফেস করতে হয়। এর চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 460, যা কিনা 11 ন্যানোমিটার দ্বারা তৈরি অক্টাকোর প্রসেসর। এছাড়াও এর জিপিওতে ব্যবহার করা হচ্ছে অ্যাড্রিনো 610। এতে আমরা গিগমেন্স কোর টেস্ট করেছি, যেখানে এর সিঙ্গেল কোরের রেজাল্ট এসেছে 252 ও মাল্টি কোরের রেজাল্ট এসেছে 1135। এছাড়াও গেমিং নিয়ে যদি বলি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসরটি মূলত হেভি গেমারদের জন্য না। কল অফ ডিউটি পাবজি প্রায় 30 মিনিট খেলার পরেই মোবাইল খুব ভালোই গরম হচ্ছিল, বেশ ভালোই লেটেন্সি লক্ষ্য করা যাচ্ছিল। এতে পাবজি স্মুথ হাই সেটিংসে ও ব্যালেন্সে মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। অ্যান্ড্রয়েড 10-এর সাথে রিয়েলমি ইউআই পেয়ে যাবেন। এছাড়াও এটি বাংলাদেশে অফিসিয়ালি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করে 464 ও 4128, যাতে LPDDR4X এর সাথে eMMC 5.1 ব্যবহার করা হয়েছে। আর বাংলাদেশে অফিসিয়ালি এর প্রাইস হচ্ছে 464-র 12,990 ও 4128-এর হচ্ছে 14,490। বাংলাদেশে এটি দুটি কালার অ্যাভেলেবেল, সিলভার ও ব্লু। এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং এর চার্জিং টেকনোলজি হিসাবে প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। এর সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে। প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিক আছে, তবে এর থেকে ভালো সাউন্ড কোয়ালিটি আমি আশা করেছিলাম। তো চলুন এর সাউন্ড কোয়ালিটি শুনে আসি। এর সাউন্ড কোয়ালিটি পর্যাপ্ত পরিমাণ লাউড। এখন আসি এর সেন্সরে। এতে সকল ধরনের সেন্সর বিদ্যমান, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক। তো চলুন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক টেস্ট করে দেখি। এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট পরিমাণ ফাস্ট, এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটি খুবই ফাস্ট। এখন ফেস আনলক দেখি। এর ফেস আনলকও যথেষ্ট পরিমাণ ফাস্ট। এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও এর ফেস আনলক যথেষ্ট পরিমাণ ফাস্ট, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক বাজেটের ভিতরে। এই প্রাইস রেঞ্জে আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট। যদি এর পজিটিভ দিক বলতে হয়, অবশ্যই আমি এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলককে এর পজিটিভের খাতায় রাখবো। এর ক্যামেরাতে আসা যাক। এর পিছনে স্কোয়ার শেপে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেন সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.2। এর দ্বিতীয় ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার ফিল্ড অফ ভিউ হচ্ছে 119 ডিগ্রি এবং যার অ্যাপারচার হচ্ছে 2.3। এছাড়াও এতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে এবং একটি এলইডি ফ্ল্যাশ দেওয়া রয়েছে। এতে HDR এর সাপোর্ট পেয়ে যাবেন ও 1080-তে 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। তো চলুন কিছু ফটো স্যাম্পল এর সামনে 8 মেগাপিক্সেলের মিনি ডপ নচ ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যাতে HDR সাপোর্ট পেয়ে যাবেন, 1080-তে 30 fps এর ভিডিও শ্যুট করতে পারবেন। তো চলুন কিছু সেলফি দেখে আসি। পৃথিবীর সব কিছুরই ভালো খারাপ দুইটি দিকই রয়েছে। যদি এর ভালো খারাপ দিক নিয়ে কথা বলি, এর ভালো দিক আমি তেমন দেখি না। এতে যা আছে একটি স্মার্টফোনে তার সব কিছুই প্রয়োজন। তারপরেও যদি বলতে হয় এর ভালো দিক, বলবো এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও এর ফেস আনলক। এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক যথেষ্ট পরিমাণ ফাস্ট। আমার কাছে এই ডিভাইসের সব থেকে ভালো দিক এটাই মনে হয়েছে। দেন তারপরে যদি বলি, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করেছে, এটি একটি ভালো দিক। এছাড়াও এতে আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
সো এই তিনটি এর ভালো দিক। এর খারাপ দিক যদি বলি, এর প্রথম খারাপ দিক হচ্ছে এতে মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে চার্জিংয়ের জন্য। এই ফোনটি খুবই মোটা সোট একটি ফোন এবং খুবই ভারী একটি ফোন, বেশিক্ষণ হাতে ধরে রাখলে হাত হালকা একটু ব্যথা করবেই। এছাড়া এর খারাপ দিক যদি বলি, পার্সোনালি আমার কাছে নচ ভালো লাগে না, সো যার কারণে আমার কাছে এটি একটি খারাপ দিক মনে হয়েছে। আর কোয়ালকমের প্রসেসর দিছে সেজন্য থ্যাঙ্কস, কিন্তু কোয়ালকমের প্রসেসর দিল এটি একদম শুরুর একটি প্রসেসর, মানে বাজেট ডিভাইসের প্রসেসর, সেক্ষেত্রে প্রাইসটা আমার মতে প্রসেসর অনুযায়ী বেশি হয়ে গেছে। যদি আরও 10,000 বা 11,000 ভিতরে থাকতো তাহলে অবশ্যই এটি ভালো হতো। আর এতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। আমার মতে এই দুটি না দিলেও পারতো, এই দুটি না দিয়ে জাস্ট দুটি মেন ক্যামেরা দিয়ে প্রাইস কিছু কম রাখতে পারতো। তো এই এর খারাপ দিক। আর সর্বশেষ যদি বলতে হয়, আমি বলবো C15 না, এর নাম দেওয়া উচিত ছিল Realme C12 প্লাস অথবা 12 Pro। ভিডিও এতটুকুই। আমাদের ভিডিও কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। সো বিডি টেকনিক্যাল থেরাপির পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল শুভকামনা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।